My dear beloved student, Assalamu alaikum. Today I am discussing about another important topics, diabetes mellitus. Near about 550 million people throughout the world suffering from diabetes. Approximately 5 million people dead due to diabetes. For this reason, diabetes is a very much important disease and you should know details about diabetes mellitus. I am Dr. Gulam Rob Shoaib on the behalf of Department of Medicine. What is diabetes? Diabetes mellitus is a clinical syndrome characterized by an increase in plasma blood glucose level. Easiest definition. Increased plasma blood glucose level. When you consider diabetes, if blood glucose level, plasma blood glucose in random sample or 2 hours after a 75 gram glucose load, if it is more than 11.1, it is very much important, more than 11.1 millimole per liter, that's mean 200 milligram per DL. তাহলে কারো যদি ব্লাড গ্লুকোজ লেভেল র্যান্ডম করো অথবা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর দেখা হয় এর 2 ঘন্টা পর এবং এটা যদি 200 এর উপর থাকে, হ্যাঁ, অর মোর দেন 11.1 মিলিমোল, তাহলে আমরা এই পেশেন্টকে ডায়াবেটিস বলতে পারি। অথবা another criteria, fasting plasma glucose level more than 7 millimole per liter. 7 means 126 milligram per DL. Or hemoglobin A1C if more than 48 millimole per mole. If 48 millimole means 6.5%. If patient asymptomatic, patient যদি symptomatic থাকে, one single investigation enough for diagnosis. In a asymptomatic patient, 2 diagnostic tests are required to confirm diabetes. Patient যদি symptom না থাকে, usually most of the patient asymptomatic থাকার সম্ভাবনা বেশি থাকে, usually type 2 diabetes এ। The 2 diagnostic tests are required to confirm diabetes. The second test should be the same as first test to avoid confusion. যেমন ধরো আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল করলাম এবং দেখা গেল ওনার 7 এর উপর আছে, আমরা ধরে নিতে পারি ওনার ডায়াবেটিস। সিমটোমেটিক থাকলে তো আর ডায়াগনোসিসের জন্য আলাদা ইনভেস্টিগেশনের দরকার নাই। যদি অ্যাসিমটোমেটিক থাকেন তাহলে আমরা যে সেকেন্ড স্যাম্পল করব সেটাও কিন্তু এই ফাস্টিংই হবে, তাহলে আমাদের কনফিউশনটা অ্যাভয়েড করতে পারবো। Another important variety, impaired fasting glucose. এই impaired এর ভ্যালুটা কি? impaired কে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পেশেন্ট ডায়াবেটিস না, পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল ডায়াবেটিসের রেঞ্জে থাকবে না, কিন্তু পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল এমন একটা লেভেলে থাকবে ওনার কমপ্লিকেশনগুলো অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরো স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, এই কমপ্লিকেশনগুলো ওনার অনেক বেশি, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্কগুলো অনেক বেড়ে যাইতে পারে। সেজন্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা অন্যান্য যে বইগুলো আছে সবাই বলতেছে যে এখন যে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজটাকে বা ইম্পেয়ার্ড প্রি ডায়াবেটিক ডায়াগনোসিস করাটা খুবই জরুরি। When you consider impaired, that's mean পেশেন্টের ডায়াবেটিস হয় নাই কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। If fasting blood glucose level more than 6.1 millimole, তার মানে 110 এর উপর যদি খালি পেটে থাকে, ফাস্টিং এ থাকে, তাহলে বলতে পারি। কিন্তু less than 7, কারণ 7 ক্রস করে গেলেই তো আমরা ডায়াবেটিস বলে ফেলবো। তাহলে খালি পেটে more than 6.1 কিন্তু less than 7. Impaired glucose tolerance test. Fasting blood glucose level যদি 7 এর নিচে থাকে এবং 2 hours glucose after 75 gram oral glucose drink 7.8 to 11.1. খুবই ইম্পর্টেন্ট, 11.1 কিন্তু ক্রস করে নাই, 11.1 ক্রস করলেই তো ডায়াবেটিস। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তারা আরো টাইট, তারা বলতেছে যে আরো কম লেভেলেই আমরা ইম্পেয়ার্ড ডায়াগনোসিস করতে পারবো, কারণ যেহেতু এই ইম্পেয়ার্ডে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলি আর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্কগুলো বেড়ে যেতে পারে। সেজন্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সাজেস্ট এ লোয়ার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লিমিট। তারা বলতেছে যে ইফ ইট ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 100, আগে কিন্তু আমরা বলছিলাম 110, তার মানে কারো যদি ফাস্টিং 100 এর উপর থাকে
ওনাকে আমরা প্রি ডায়াবেটিস বলতে পারবো। আমরা যখন একটা পেশেন্টের ডায়াবেটিস ডায়াগনোসিস করে ফেলি, কিছু ইনভেস্টিগেশন, এডিশনাল ইনভেস্টিগেশন আমাদের দরকার হয়, এবং সেই ইনভেস্টিগেশন শুড বি রেশনাল। এবং একটু খেয়াল করে দেখো, ডায়াবেটিসের পেশেন্টের টার্গেট অর্গানগুলো অনেকগুলো থাকে, যে অর্গানগুলো সে ড্যামেজ করে। এর মধ্যে রেনাল, ব্রেইন, হার্ট, পেরিফেরাল ভেসেল, এক্সেট্রা। আমরা সেজন্য প্লাজমা ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, এবং আমরা যে ডায়াবেটিসের ওষুধগুলো দিব, সেই ওষুধগুলোর জন্য কিন্তু আমাদের রেনাল ফাংশন, লিভার ফাংশন, এই জিনিসগুলো দেখতে হবে। লিপিড প্রোফাইল, কারো যদি ডিসলিপিডিমিয়া থাকে এবং ডায়াবেটিসও সাথে থাকে, ওনার কমপ্লিকেশন অন্য মানুষের চেয়ে বেশি হবে। যেহেতু টার্গেট অর্গানটা হার্ট, ইসিজি আমাকে অবশ্যই দেখতে হবে, লিভার ফাংশন টেস্টও করতে হবে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অথবা নন অ্যালকোহলিক স্টেটো হেপাটাইটিস এর সম্ভাবনা বেশি থাকে, এবং ওষুধের ক্ষেত্রেও আমাদের মনিটরিং করা লাগতে পারে। থাইরয়েড ফাংশন টেস্ট, ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিসে থাইরয়েড ফাংশন টেস্টটা ম্যান্ডেটরি, যেহেতু অটোইমিউন ডিজিজ টাইপ 1 ডায়াবেটিস। ব্লাড অর ইউরিন কিটোন, ক্ষেত্র বিশেষে ব্লাড অর ইউরিন কিটোনটা আমাদের দেখা লাগতে পারে, স্পেশালি ডায়াবেটিক কিটোসিডোসিস অথবা প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, এদের রেগুলার মনিটরিং করা লাগতে পারে ব্লাড অথবা ইউরিনে কিটোনটা। এবং ইউরিন প্রোটিন, এবং এই ইউরিনের প্রোটিনটা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, দ্যাটস মিন ডিপস্টিকটা পজিটিভ থাকবে না, কিন্তু মাইক্রোঅ্যালবুমিন লেভেল যদি আমরা দেখি যে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আছে, এই পেশেন্টগুলোরও কিন্তু রিস্ক অনেক বেড়ে যায়, কার্ডিওভাস্কুলার বলেন, অন্যান্য কমপ্লিকেশন গুলো বলেন। এখন ক্লাসিফিকেশনকে আমরা 4টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এন্ড স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিস ডিউ টু আদার কজেস। একটা সময় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ইডম, নিডম, এই জিনিসগুলো বলা হইতো। এখন কিন্তু এটা আর বলা হয় না, কারণ টাইপ 1 ডায়াবেটিস এখন বড় মানুষেরও হইতে পারে, আবার টাইপ 2 ডায়াবেটিসও ইয়াং এজে হইতে পারে। সেজন্য টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসই বলা উচিত। তো when you consider type 1 diabetes, or what are the pathophysiology of type 1 diabetes? Due to autoimmune beta cell destruction, beta cellটা ডিস্ট্রাক্ট হয়ে যাবে, usually leading to absolute insulin deficiency। সেজন্য টাইপ 1 ডায়াবেটিসটা খুব তাড়াতাড়ি প্রেজেন্টেশন হয়, এবং ইনসুলিনটা ম্যান্ডেটরি, ইনসুলিন লাগবেই। টাইপ 2 ডায়াবেটিস ডিউ টু progressive loss of adequate beta cell insulin secretion, তাহলে এই যে বিটা সেলের ইনসুলিন সিক্রেশনটা গ্র্যাজুয়ালি কমে যাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্টও ডেভেলপ করবে। সেজন্য টাইপ 2 ডায়াবেটিসও একটা সময় গিয়ে যখন দেখা যাবে বিটা সেলগুলা অনেক ফেল হয়ে গেছে, তখন সেই সব ক্ষেত্রেও আমাদেরকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। গেস্টেশনাল ডায়াবেটিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। ডায়াবেটিস diagnosed in the second or third trimester, এটা সারা জীবনই মনে রাখতে হবে যে সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে of pregnancy that was not clearly over diabetes prior to gestation, পেশেন্টের গর্ভাবস্থা আসার আগে যদি কোনো ডায়াবেটিস না থাকে এবং সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে যদি ওনার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে, সেক্ষেত্রে এটা গেস্টেশনাল ডায়াবেটিস। তবে যদি ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, যদি ওনার আগে ডায়াবেটিস টেস্ট না করা হয়ে থাকে, হয়তো ওনার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ছিল, সেটা ধরে নিতে পারি আমরা। সেজন্য ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি একটা বিগ চ্যাপ্টার, এবং এটাও আমাদের মনিটরিং করতে হবে। অ্যানাদার স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিস ডিউ টু আদার কজেস, এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, আমি 4টা পয়েন্ট বলছি। মনোজেনিক ডায়াবেটিস সিনড্রোম, সাচ এস নিওনেটাল ডায়াবেটিস এন্ড ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং। এই যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং, এটা কিন্তু ইনসুলিন লাগবে না, এটার মধ্যে একটা ভ্যারাইটি আছে, এটাতে কোনো ওষুধই না লাগতে পারে টাইপ 2। অন্য যে 3টে ভ্যারাইটি আছে সেগুলোতে ওরাল মেডিকেশন হইতে পারে, ক্ষেত্র বিশেষে হয়তো ইনসুলিন লাগতেও পারে, কিন্তু এটা কিন্তু ইয়াং এজেই হচ্ছে। ডিজিজ অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেহেতু প্যানক্রিয়াস থেকে বিটা সেল আসতেছে, প্যানক্রিয়াসের এনি টাইপস অফ প্যানক্রিয়াটিক ডিজিজ, সেটা হতে পারে সিস্টিক ফাইব্রোসিস, সেটা হতে পারে প্যানক্রিয়াটাইটিস, সেটা হতে পারে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, প্যানক্রিয়াটেক্টমি, সাম ড্রাগস or chemicals induced diabetes, thiazide like diuretics, or steroid induced diabetes. Some endocrinopathy like acromegaly, thyrotoxicosis, Cushing syndrome, Didmouth syndrome, those are rare causes of diabetes. এখন what are the modes of presentation of diabetes? আমরা যখন লং কেসে ফ্রিকুয়েন্টলি একটা কোয়েশ্চন সব স্টুডেন্টরাই আমাদেরকে করে যে স্যার ডায়াবেটিসের পেশেন্টের কি চিপ কমপ্লেন লিখবো। ডায়াবেটিসের পেশেন্টের চিপ কমপ্লেন বা ডায়াবেটিসের পেশেন্টের মোডস অফ প্রেজেন্টেশন দুভাবে হবে।
প্রেজেন্টিং প্রবলেম ইন ডায়াবেটিস মেলাইটাস একটা আসতে পারে ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়ার টিপিক্যাল ফিচার নিয়ে আসতে পারে, তবে এটা মনে রাখতে হবে যে হাইপারগ্লাইসেমিয়ার টিপিক্যাল ফিচার বিটা সেল 50-70% ডেস্ট্রয় না হলে না নিয়ে আসতে পারে। সুতরাং আমরা সবসময় ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া নাও পাইতে পারি, সবারই যে পলিউরিয়া পলিডিপসিয়া থাকবে সেটা নাও থাকতে পারে। অ্যানাদার প্রেজেন্টেশন উইথ দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। তাহলে একটা প্রেজেন্টেশন থাকবে, নাম্বার 1 প্রেজেন্টেশন থাকবে ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া, অ্যানাদার প্রেজেন্টেশন থাকবে ফিচার্স অফ কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। এখন হোয়াট আর দ্য সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া? Patient may be present with a thirst, dry mouth, polyuria, nocturia, tiredness, fatigue, lethargy, change in weight, blurring vision, pruritus bulba, অনেক পেশেন্ট আসে শুধু pruritus bulba নিয়ে আসতে পারে, nausea, headache, hyperphagia, petition for sweet food, mood change, irritability. এখন few patient presented with the complications of diabetes. এখানে একটা জিনিস মনে রাখতেই হবে, 25% of people with type 2 diabetes have evidence of diabetes complications at the time of diagnosis. একটা টাইপ 2 ডায়াবেটিস আমরা আগেই বলছি, টাইপ 1 ডায়াবেটিস যেহেতু অটোইমিউন ডিস্ট্রাকশন হয় খুব আর্লি প্রেজেন্টেশন হয়, সেবং জন্য টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টগুলা বিটা সেল ডিস্ট্রাকশন হইতে হইতে সময় লাগতে পারে, টিপিক্যাল ফিচার নিয়ে নাও আসতে পারে, এবং যখন ডায়াগনোসিস হবে 25% ক্ষেত্রে দেখা যেতে পারে যে পেশেন্টের ডায়াবেটিসের কমপ্লিকেশনই হয়ে গেছে। Thus, diabetes may be the first suspected when a patient visits an optometrist, podiatrist, or patient with hypertension or a vascular event such as acute myocardial infarction or stroke. Blood glucose should therefore be checked in all patients presenting with such pathology. সুতরাং কোনো পেশেন্ট যদি ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আসে, কোনো পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে, কোনো পেশেন্ট যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ফিচার নিয়ে আসে, তাহলে এই পেশেন্টের ডায়াবেটিস চেক করাটা অবশ্যই কর্তব্য। Some patient presented with the complications. কমপ্লিকেশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। পেশেন্ট মে বি প্রেজেন্টেড উইথ ইম্পেয়ার্ড ভিশন, চোখে দেখতে সমস্যা হচ্ছে, ডিউ টু রেটিনোপ্যাথি, ক্যাটারাক্ট। পেশেন্ট মে বি প্রেজেন্টেড উইথ দ্য ফিচার্স অফ রেনাল ফেইলিওর, সেটা নেফ্রোপ্যাথির জন্য হয়, সেটা পেশেন্টের শরীর ফুলে যাওয়া হোক, ইডিমা নিয়ে আসুক, আর পেশেন্টের অন্য ম্যানিফেস্টেশনগুলোই থাকুক। পেশেন্ট মে বি প্রেজেন্টেড উইথ দ্য সেন্সরি লস, পেইন, মোটর উইকনেস ডিউ টু পেরিফেরাল নিউরোপ্যাথি। Or patient may be presented with the features of autonomic neuropathy, gastrointestinal problem, gastroparesis, altered bowel habit. Patient gastroparesis, altered bowel habit নিয়ে আসতে পারে, সেখানে আমাদের ডায়াবেটিসটা আছে কিনা অবশ্যই চেক করতে হবে। পশ্চারাল হাইপোটেনশন, দাঁড়াইলে কতক্ষণ দাঁড়ায় থাকলে মাথাটা চক্কর দিচ্ছে, ফুড ডিজিজ, আলসারেশন, আর্থোপ্যাথি। এখন ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, 3 টার্গেট অর্গান, ব্রেইন, হার্ট এন্ড পেরিফেরাল। Brain, if it involve the brain, cerebral circulation, transient ischemic attack and stroke, coronary circulation, myocardial infarction, and peripheral circulation involvement, claudication and ischemia. What are the risk factors for increased morbidity and mortality in diabetes? একটা ডায়াবেটিসের পেশেন্টের কখন তার morbidity and mortality বেড়ে যাবে? কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, those are the important point. Number 1, duration of diabetes. If the diabetes, long-standing diabetes, early age at onset of diabetes, high glycated hemoglobin, raised blood pressure, proteinuria, dyslipidemia, obesity. তার মানে কোনো পেশেন্টের যদি obesity থাকে, কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার বেশি থাকে, কোনো পেশেন্টের যদি ডিসলিপিডেমিয়া থাকে, মাইক্রোঅ্যালবুমিনিয়া থাকে, এবং ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, এবং সেই ডায়াবেটিসটা লম্বা সময় ধরে থাকে, ওনার মরবিডিটি, মর্টালিটি অন্য পেশেন্টের চেয়ে বেশি থাকবে। And what are the difference between type 1 from type 2 diabetes? Usually, type 1 diabetes typical age at onset less than 40 years. Type 2 diabetes usually more than 50 years. Duration of symptoms weeks. আমি আগে বলছি যেহেতু অটোইমিউন ডিস্ট্রাকশনস অফ বিটা সেল হয় এবং সেটা র্যাপিড অনসেট হয়, সেজন্য পেশেন্টের মোডস অফ প্রেজেন্টেশনটা খুব তাড়াতাড়ি হয়। উইকস, ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে। টাইপ 2 ডায়াবেটিস মান্থস টু ইয়ার, একটু লম্বা সময় ধরে হবে। বডি ওয়েট, ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিস নর্মাল অর লো, ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিস obese. Ketonuria more marked in case of type 1 diabetes, টাইপ 2 তে থাকে না, কিন্তু পেশেন্টের যদি কিটোঅ্যাসিডোসিস হয়ে যায় অবশ্যই পেশেন্টের কিটোন লেভেল বাড়ানো থাকবে। র্যাপিড ডেথ উইদাউট ট্রিটমেন্ট উইথ ইনসুলিন, ইয়েস টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 নো।
Autoantibody present 80 to 90% in case of type 1 diabetes, type 2 diabetes থাকবে না। ডায়াবেটিক কমপ্লিকেশন এট ডায়াগনোসিস, যেহেতু র্যাপিড অনসেট হয়, প্রথমেই ডায়াগনোসিসে কমপ্লিকেশন শুধু ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট এগুলো ছাড়া অন্যান্য কমপ্লিকেশন মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো ইউজুয়ালি থাকবে না, কিন্তু 25% টাইপ 2 ডায়াবেটিসে এই কমপ্লিকেশনগুলো থাকার সম্ভাবনা থাকবে। ফ্যামিলি হিস্ট্রি আনকমন, টাইপ 1, টাইপ 2 কমন। Other autoimmune disease usually common in type 1 diabetes, thyroid, Addison disease. What are the diabetic emergency? The diabetes পেশেন্টের তিনটা বড় মেডিকেল ইমার্জেন্সি আছে, সেটা হতে পারে ডায়াবেটিক কিটোএসিডোসিস, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, অ্যানাদার ওয়ান হাইপোগ্লাইসেমিয়া। এই তিনটা আমাকে ডিটেইলস আলোচনা করার সময় এই জায়গাটাতে কম থাকবে। আমি ডায়াবেটিক কিটোএসিডোসিসটা নিয়ে প্রথমে আলোচনা করব। ডায়াবেটিক কিটোএসিডোসিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। এখন আমরা কখন চিন্তা করব পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়েছে? যদি পেশেন্টের কিটোন লেভেল, ব্লাড কিটোন লেভেল মোর দেন 3 থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অথবা কিটোনিউরিয়া, ইউরিনে যদি পেশেন্টের কিটোন থাকে, তাহলে ব্লাডে যদি কিটোন থাকে অথবা যদি ইউরিনে কিটোন থাকে, পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল যদি বাড়ানো থাকে এবং অ্যাসিডোসিস থাকে, তাহলে তিনটা ক্রাইটেরিয়া, অ্যাসিডোসিস থাকবে, তার মানে বাইকার্বনেটটা কমে যাবে, পিএইচটাও কমে যাবে এবং পেশেন্টের কিটোন লেভেলটা বাড়ানো থাকবে, সেটা ব্লাডে হইতে পারে অথবা ইউরিনে হইতে পারে, সাথে ডায়াবেটিস তো থাকবেই। তখন আমাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে কিটোএসিডোসিস। যেহেতু এটা মেডিকেল ইমার্জেন্সি, পেশেন্টের চিকিৎসাটা আমাকে খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা মোটামুটি ফিচার্স অফ হাইপার গ্লাইসেমিয়া, সাথে অন্যান্য ফিচার নিয়েও আসতে পারে, যেমন পলিউরিয়া, থ্রাস্ট, ওয়েট লস, উইকনেস, নৌসিয়া, ভমিটিং, লেগ ক্রাম্পস, ব্লাড ভিশন, অ্যাবডোমিনাল পেইন, ফিচার্স অফ ডিহাইড্রেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। যাদের ডিহাইড্রেশন থাকবে, ব্লাড প্রেশারটা কমে যাওয়াটা খুব স্বাভাবিক। পেশেন্টের এক্সট্রিমিটিটা থাকবে কোল্ড, টাকিকার্ডিয়া, এয়ার হাঙ্গার, it's very much important point. If the patient have diabetes, the patient have shortness of breath, these types of possible breathing with ketonemia, patient, it should be considered, it might be case of diabetic ketoacidosis. Smell of acetone, hypothermia, and delirium, drowsiness and coma 10% cases. এখানে একটা বলে রাখি যে পেশেন্টের হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটে কমার রেটটা আরো বেশি থাকবে, যেখানে কিটোঅ্যাসিডোসিসে 10% থাকবে। এখন ডায়াবেটিস পেশেন্টের যখন আমরা ইনভেস্টিগেশন গুলো করব, আসলে তো আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি অ্যাসিডোসিস, কিটোনিউরিয়া অথবা কিটোনেমিয়া, এবং পেশেন্টের যদি শর্টনেস অফ ব্রেথ এবং পেশেন্টের গ্লুকোজ লেভেল বাড়ানো থাকে, তাহলে ফলোইং, তারপরেও আমাদের সাথে কিছু ইনভেস্টিগেশন করা লাগবে, কারণ কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর প্রিসিপিটেট দ্য কিটোঅ্যাসিডোসিস। দ্য ফলোইং ইনভেস্টিগেশনস আর ইম্পর্টেন্ট বাট শুড নট ডিলে দ্য ইনস্টিটিউশন অফ ইন্টারভেনাস ফ্লুইড অ্যান্ড ইনসুলিন রিপ্লেসমেন্ট। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, ফ্লুইড এবং ইনসুলিন। আমরা যদি এই তিনটা পয়েন্ট পেয়ে যাই এবং পেশেন্টের ডায়াগনোসিস যদি করে ফেলি, অন্যান্য ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা করব না, ফ্লুইড এবং ইনসুলিন অবশ্যই শুরু করে দিব। সাথে আমরা এডিশনাল ইনভেস্টিগেশন ইউরিয়া, ইলেকট্রোলাইটস, গ্লুকোজ, বাইকার্বনেট, ইউরিন, ব্লাড অ্যানালাইসিস, কিটোন, ইসিজি এবং ইনফেকশন স্ক্রিন। ইনফেকশন precipitate the diabetic ketoacidosis. For this reason, full blood count, blood and urine culture, CRP and CXR. এখন কখন আমরা চিন্তা করব এই পেশেন্টের সিভিয়ার ফর্ম অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস? ইফ পেশেন্ট ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড কিটোন লেভেল হাই, এনায়ন গ্যাপ হাই, হার্ট রেট রেজ, এই তিনটা পয়েন্ট যদি বেড়ে যায়, তাহলে কিটোন লেভেল যদি বাড়ে, এনায়ন গ্যাপটাও যদি বাড়ে, যেহেতু বাইকার্বনেট কমে যাবে, এনায়ন গ্যাপ বাড়বে, এবং হার্ট রেটটা যদি বাড়ে, কিছু জিনিস যদি কমে যায়, যেহেতু অ্যাসিডোসিস হবে, বাইকার্বনেটটা কমবে, পিএইচটা কমে যাবে, হাইপোক্যালেমিয়া অন অ্যাডমিশন, জিসিএস স্কোরটা যদি কমে যায়, আব্বু স্কেল, অ্যালার্ট, বারবাল, পেইন, আনরেসপন্সিভ স্কোরটা যদি অ্যাবনরমাল থাকে, অক্সিজেন স্যাচুরেশনটা যদি কমে যায়, ব্লাড প্রেশারটা যদি কমে যায়, তাহলে আমরা কি দেখলাম? পেশেন্টের কিটোন যদি বাড়ে, এনায়ন বাড়ে, গ্যাপ বাড়ে, হার্ট রেট বাড়ে, এবং এই জিনিসগুলো যদি কমে যায়, তাহলে আমরা চিন্তা করবো এটা সিভিয়ার কিটোএসিডোসিস। ট্রিটমেন্টটা ডিটেইলস বলা এখানে সম্ভব না, তারপরে আমি শর্ট করে বলতেছি। তোমাদের সবসময় মনে রাখতে হবে ফার্স্ট 24 আওয়ার্স ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রথম ঘন্টা, তাহলে আমরা ভাগ করে ফেলি 0 to 60 minutes ফার্স্ট আওয়ার, 60 minutes to 6 hours, 1 to 6 hours, 6 to 12 hours, 12 to 24 hours। এবং আমরা যে চিকিৎসা দেব এর মধ্যে প্রথম চিকিৎসা থাকবে ফ্লুইড, নাম্বার 2 ইনসুলিন, দেন পটাশিয়াম, দেন অ্যাডিশনাল। এটা মনে রাখার জন্য আমি একটু এইরকম লিখে রাখছি।
ফিপা। তাহলে আমাদের প্রথম 1 ঘন্টার ভিতরে কি করতে হবে, একটা আইবি লাইন অবশ্যই আমাদের লাগাই ফেলতে হবে, অন্য ইনভেস্টিগেশন গুলো আমাদের পাঠিয়ে দিতে হবে, এবং সেই সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমাদের চিকিৎসা শুরু করতে হবে। এখানে একটা জিনিস দেখো, ব্লাড প্রেশারটা কমে যায় আমরা বলছি, এবং সিভিয়ার কিটোএসিডোসিস আমরা আইডেন্টিফাই করতে পারি সিস্টোলিক ব্লাড প্রেশার যদি খুব কমে যায়। তাহলে ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90, হাফ লিটার 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে। ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 90, 1 লিটার ওভার 60 মিনিট। তাহলে প্রথম 1 ঘন্টার মধ্যে আমরা এই যে 1 লিটার ফ্লুইডের মধ্যে দেখেন হাফ লিটার দিয়ে দিতে হবে অবশ্যই আমাকে, যদি পেশেন্টের ব্লাড প্রেশার 90 নিচে থাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে। এখন আমরা ইনসুলিন ফ্লুইড দেওয়া হলো ইনসুলিন। ইনসুলিনটা 3 ভাবে দেওয়া যায়, ইন্ট্রাভেনাস অর ইন্ট্রামাসকুলার অর সাবকিউটেনিয়াস। ইন্ট্রাভেনাস ইনসুলিনটা ফিক্সড রেট থাকে। আইবি ইনসুলিন ইনফিউশন 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট পার আওয়ার, 1 ঘন্টায় 0.1 ইউনিট পার কেজি পার বডি ওয়েট পার আওয়ার। ইন্ট্রামাসকুলার, ইফ আইবি ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ফিজিবল, সলিউবল ইনসুলিন লোড আইএম দিব। যদি আইবিটা না পাওয়া যায় এবং আইবিতে মেজারমেন্ট দরকার হয়, ফলো আপ দরকার হয়, সবগুলোতেই ফলো আপ দরকার হয়, সেখানে হয়তো যেরকম মনিটরিং করা লাগে সেটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আমরা এই পেশেন্টকে ইন্ট্রামাসকুলার দিতে পারি, এবং সেই ইন্ট্রামাসকুলার ডোজ হলো 10 to 20 ইউনিট ফলোড বাই 5 ইউনিট আওয়ারলি। মনিটরিং করতেই হবে। or fast acting insulin analog can be given hourly subcutaneous 0.3 ইউনিট। আমরা আইবি যখন দিছিলাম খেয়াল করে দেখো 0.1 ইউনিট বলছিলাম, 0.1 ইউনিট, 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট পার আওয়ার। আর আমরা যখন ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন গ্লুলিসিন এইটা যদি আমরা দেই তাহলে আমরা 0.3 ইউনিট পার কেজি বডি ওয়েট। এখন আমাদের এটা দিয়ে বসে থাকলেই হবে, মনিটরিং করতে হবে। সেই মনিটরিংটা খুবই এসেনশিয়াল। দ্য ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন শুড ফল বাই 3 to 6 মিলিমোল পার লিটার। আমরা এই যে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমাবো, সেটা আমরা ঘন্টায় 3 to 6 মিলিমোল, এর চেয়ে বেশি কমানো যাবে না। আবার এর চেয়ে যদি কমও কমে, সেখানেও আমাদেরকে ইনসুলিনের ডোজ বাড়ানো লাগতে পারে। তাহলে 55 to 110 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার। তাহলে প্রথম ঘন্টায় আমরা 1 ঘন্টায় 55 থেকে 55 থেকে 110 মিলিগ্রাম করে কমাবো। অথবা ব্লাড কিটোন কনসেন্ট্রেশন ফল বাই অ্যাটলিস্ট 0.5 মিলিমোল পার লিটার পার আওয়ার। এটা যতটা দেখা কষ্টকর আমাদের এখানে, এর চেয়ে বেশি সহজ হইল ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করা। এ মোর র্যাপিড ডিক্রিজ ইন ব্লাড গ্লুকোজ শুড অ্যাভয়েডেড। তাহলে খুব তাড়াতাড়ি ব্লাড গ্লুকোজ কমানো যাবে না। as this might precipitate, তাহলে কমালে কি কমপ্লিকেশন হবে, হাইপোগ্লাইসেমিয়া প্রিসিপিটেট করতে পারে, অথবা সেরিব্রাল ইডিমা হইতে পারে। এখন দেখা গেল যে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল কমতেছে না। ফেইলিওর অফ ব্লাড গ্লুকোজ টু ফল উইদিন 1 hours অফ কমেন্সিং ইনসুলিন ইনফিউশন শুড লিড টু এ রিঅ্যাসেসমেন্ট অফ ইনসুলিন ডোজ। যদি এরকম কমে না, তাহলে আমরা আমাদেরকে ইনসুলিনের ডোজটা বাড়ানো লাগতে পারে। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলবো, কোনো পেশেন্টকে যদি ডায়াবেটিক কিটোএসিডোসিসের চিকিৎসা দেন, নর্মাল স্যালাইন যেভাবে আনাবেন, হাফ ট্যাঙ্ক একটা নিয়ে আসবেন, এবং 10% গ্লুকোজও যেন নিয়ে আসেন। কেন নিয়ে আসবেন? এটা আমরা প্রায় পাই ওয়ার্ডে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে অথবা হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে ডিউ টু মনিটরিং এর অভাব, ল্যাক অফ মনিটরিং। When the blood glucose has fallen, 10% dextrose infusion is introduced, and insulin infusion continue to encourage glucose uptake into the cell and restoration of normal metabolism. তাহলে আমরা কি বুঝলাম, যে একটা পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল যদি চিকিৎসা চলা অবস্থায়, ইনসুলিন চলা অবস্থায় যদি 14 মিলিমোল 14 মিলিমোলের চেয়ে নিচে নেমে যায়, 250 নিচে, আমরা 10% গ্লুকোজ ইনিশিয়েট করব, এবং সেই 10% গ্লুকোজ যে আমরা দিব, আমরা কিন্তু ইনসুলিন বন্ধ করবো না, ইনসুলিন চলবে, সাথে গ্লুকোজও চলবে। সেই 10% গ্লুকোজটা কতটুকু দিব, 125 ml পার আওয়ার। তার মানে আমরা প্রতি মিনিটে 31.25 ড্রপ দিব। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। both glucose and saline infusions are used concurrently. অনেকে দেখা গেছে যে গ্লুকোজ লেভেল কমছে, বন্ধ করে দিচ্ছেন ইনসুলিন আর গ্লুকোজ শুরু করে দিচ্ছেন, এরকম করা যাবে না। তাহলে আমাদের কি কি মনিটরিং করতে হবে, খুব ক্লোজ মনিটরিং ম্যান্ডেটরি। আওয়ারলি ব্লাড গ্লুকোজ দেখতে হবে, কিটোন দেখতে হবে প্রতি ঘন্টায়, ভেনাস বাইকার্বনেট পটাশিয়াম আফটার 1 and 2 hours, দেন এভরি 2 hours ফর ফার্স্ট 6 hours। তাহলে প্রথম 6 ঘন্টায় আমাদেরকে কয়েকবার বাইকার্বনেট এবং পটাশিয়াম দেখতে হবে। ইলেকট্রোলাইটস আমাদেরকে প্রতি 4 ঘন্টা পর পর দেখতে হবে, এবং ঘন্টায় আমাদের প্রতি ঘন্টায়
পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং প্রিসিপিটেটিং কজ থাকলে তার চিকিৎসা করতে হবে। যেমন ধরো প্রিসিপিটেটিং কজ যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং একটা মজার ব্যাপার হলো কিটোএসিডোসিস রোগীর জ্বর না থাকতে পারে কিন্তু ইনফেকশন আছে, তাহলে আমাদের ব্লাড কালচার, ইউরিন কালচার এগুলো আমরা পাঠায় দিতে পারি। এবং পেশেন্টের যদি আমরা সাসপেক্ট করি তাহলে অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করব। এখন আরেকটা জিনিস, সোডিয়াম দিয়ে তো চিকিৎসা করতেছি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম যদি বেড়ে যায় 155 এর উপর হয় তখন কিন্তু আমাকে হাফ স্ট্রেংথ সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। তাহলে 0.45 অ্যাডজাস্ট পটাশিয়াম। আরেকটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস পটাশিয়াম। Usually potassium, if ketoacidosis has dissolved and patient is adjust potassium chloride infusion, এটা আমি পরে বলবো। If ketoacidosis has dissolved, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত আমরা এই আইবি বা আইএম ইনসুলিন দিব? If ketoacidosis has dissolved and patient is able to eat and drink, তাহলে পেশেন্টের কিটোঅ্যাসিডোসিসটা যদি রিজলভ হয়ে যায় এবং পেশেন্ট যদি তার নর্মাল খাবার দাবার শুরু করে দেয়, রিইনিশিয়েট সাবকিউটেনিয়াস ইনসুলিন, আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিনটা আবার শুরু করব। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সাবকিউটেনিয়াস ইনসুলিন শুরু করে দিয়েই আইবি বন্ধ করে দিব না। ডু নট ডিসকন্টিনিউ আইবি ইনসুলিন আনটিল 30 মিনিটস আফটার সাবকিউটেনিয়াস শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইনজেকশন। তাহলে এই সাবকিউটেনিয়াস ইনসুলিন শুরু করার পরেও 30 মিনিট থাকবে, কারণ সাবকিউটেনিয়াস ইনসুলিন কাজ করতেও সময় দিতে হবে এবং পেশেন্টের আবার হাইপারগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এডিশনাল কি করতে পারি, আমরা ক্যাথেটার দিতে পারি যদি পেশেন্ট অ্যানোরিক থাকে, অথবা 3 ঘন্টা অ্যানোরিক থাকেন, অথবা পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স থাকেন, অথবা এনজি টিউব আমরা দিতে পারি যদি পেশেন্টের আনকনশিয়াস থাকেন, অথবা পেশেন্টের পারসিস্টেন্ট ভমিটিং হয়, সেক্ষেত্রে খাবার দেওয়ার জন্য না, ওনার সাকশনের জন্য। কোনো পেশেন্টের দেখা যাবে যে এই যে আমরা লোডিং ডোজ এত ফ্লুইড দিচ্ছি তাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম হইতে পারে। সেই সব ক্ষেত্রে আমাদের ইফ কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ সেন্ট্রাল ভেনাস লাইন আমাদের ইনসার্ট করা লাগতে পারে, কাদের করা লাগতে পারে। ইফ কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ কম্প্রোমাইজ, অ্যালাউ ফ্লুইড রিপ্লেসমেন্ট টু বি অ্যাডজাস্টেড অ্যাকুরেটলি। কাদের হইতে পারে, সেটা ওল্ডার হইতে পারে, প্রেগনেন্ট হইতে পারে, রেনাল ফেলিওর, কার্ডিয়াক ফেলিওর তাদের। ব্লাড গ্যাস আমরা মেজার করব, এক্সরে করতে পারি যদি স্যাচুরেশনটা লেস দেন 92% হয়, সেখানে পালমোনারি থ্রম্বোএম্বোলিজমও হইতে পারে। ইসিজি মনিটরিংটা করব এবং থ্রম্বো প্রোফাইলেক্সিস উইথ লো মলিকুলার ওয়েট হেপারিন এটা আমরা দেব। এটা খুবই ইম্পর্টেন্ট যদি কোনো স্ট্রং কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এই যে পটাশিয়াম রিপ্লেসমেন্ট, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। Careful monitoring of potassium is essential to the management of decay because both hypo and hyperkalemia can occur and are potentially life threatening. এই পটাশিয়ামের রেঞ্জটা এত কম থাকে, একটু এদিক সেদিক হইলে পেশেন্টের লাইফ থ্রেটেনিং হইতে পারে। পটাশিয়াম রিপ্লেসমেন্ট ইজ নট ইউজুয়ালি রিকমেন্ডেড উইথ দ্য ইনিশিয়াল লিটার অফ ফ্লুইড। প্রথম লিটারে পটাশিয়াম দরকার হয় না। কেন দরকার হয় না, বরঞ্চ হাইপারক্যালেমিয়া হইতে পারে। বিকজ প্রিরেনাল ফেইলিওর মে বি প্রেজেন্ট সেকেন্ডারি টু ডিহাইড্রেশন। ইনিশিয়ালি ডিহাইড্রেশন থাকে, প্রিরেনাল ফেইলিওর থাকতে পারে এবং পেশেন্টের পটাশিয়াম লেভেলটা বেশি থাকতে পারে। ট্রিটমেন্ট উইথ নর্মাল 0.9% সোডিয়াম ক্লোরাইড উইথ পটাশিয়াম। তাহলে এই পটাশিয়ামটা আমরা দেব নর্মাল স্যালাইনের সাথে মিলায়া 40 মিলিমোল পার লিটার। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইফ serum potassium is below 5.5 millimole per liter and patient passing urine, পেশেন্টের যদি প্রস্রাব হয় এবং পেশেন্টের 5.5 এর নিচে যদি নামে আমরা পটাশিয়াম দিব, কারণ এরপরে আরো পটাশিয়াম কমতে পারে। কার্ডিয়াক রিদম শুড বি মনিটর, কার্ডিয়াক রিদম মনিটর করতে হবে। এম টু মেনটেন পটাশিয়াম লেভেল 4 and 5.5 মিলিমোল পার লিটার। কেন? পটাশিয়াম রিপ্লেসমেন্ট জেনারেলি নট এক্সিড 10 মিলিমোল অফ পটাশিয়াম পার আওয়ার। এখন আমরা এই যে পটাশিয়াম রিপ্লেস করব এবং পটাশিয়ামটাকে 4 to 5.5 মিলিমোলে রাখার চেষ্টা করব, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এক ঘন্টায় 10 মিলিমোলের বেশি পটাশিয়াম দেওয়া যাবে না। তাহলে ক্লোজ মনিটরিং ছাড়া কি সম্ভব? এখন আসো আমরা ওভারঅল ডায়াবেটিস পেশেন্ট ম্যানেজমেন্ট। দ্য এইম আর টু ইমপ্রুভ সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া। আমাদের এইমসটা কি? এইমসটা হলো এই যে হাইপারগ্লাইসেমিয়ার সিমটমগুলো নিয়ে আসবেন একজন ডায়াবেটিসের পেশেন্ট, ওনার সিমটমসটা ইমপ্রুভ করা, মিনিমাইজ দ্য রিস্ক অফ লং টার্ম মাইক্রোভাস্কুলার এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এবং ওনার যে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হবে সেগুলোকে মিনিমাইজ করা। Number 1, any types of chronic illness, education very much important. Education is key to achieving the maintaining a healthy life and managing diabetes. Diabetes is a
Diabetes is a complex disorder that progresses in severity with time. আমরা আগেই বলছি কাদের মরবিডিটি এবং মর্টালিটি বাড়বে। আমরা বলছি যাদের লম্বা সময় ডায়াবেটিস থাকবে, আনকন্ট্রোল থাকবে, ওবেস থাকবে, হাইপারটেনশন থাকবে, ডায়াবেটিস থাকবে, ডিসলিপিডিমিয়া থাকবে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মনিটরিং করতে হবে। সো পিপল উইথ ডায়াবেটিস শুড বি সিন এট রেগুলার ইন্টারভাল। রেগুলার মনিটরিং লাগবে। এটা পেশেন্ট সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং করে হোক এবং ডাক্তার সাহেবের কাছে এসেই হোক, ফর দ্য রিমাইন্ডার অফ দেয়ার লাইফস। এখন আমরা আসি একটা পেশেন্টের ডায়াবেটিসের একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা কি কি হিস্ট্রি নেই। নাম্বার 1, কম্পোনেন্টস অফ দ্য কম্প্রিহেন্সিভ ডায়াবেটিস মেডিকেল এভালুয়েশন এট ইনিশিয়াল ফলো আপ অ্যান্ড অ্যানুয়াল ভিজিটস। তাহলে ডায়াবেটিসের পেশেন্টের হিস্ট্রি, অনসেট, প্রিভিয়াস ট্রিটমেন্ট রেজিমেন এন্ড রিভিউ। পেশেন্টের ডায়াবেটিসটা কবে হয়েছিল, উনি কি চিকিৎসা পান এবং সেটা রিভিউ করা। ওনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস ছিল কিনা, ওনার পার্সোনাল হিস্ট্রি, কমন কোমরবিডিটি, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ, ওনার লাইফস্টাইল, ইটিং প্যাটার্ন, ওনার খাবার দাবারের প্যাটার্ন সম্বন্ধে আমরা জানবো, ওনার ওয়েট হিস্ট্রি, বাড়লো না কমলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, টবেকো, অ্যালকোহল, এগুলো আমাদের হিস্ট্রিতে আসবে। ঔষধ সম্বন্ধে আমরা কিছু জিনিস জানবো, ভ্যাকসিন সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা জানবো, কারেন্ট মেডিকেশন রেজিমেন, উনি কি ওষুধ খাচ্ছেন এখন, মেডিকেশন টেকিং বিহেভিয়ার। আমরা অনেক পেশেন্ট পাই 3 বেলার ইনসুলিন 1 বেলা নিচ্ছে, ওরাল মেডিকেশন গুলো ঠিক মতো খাচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল থাকলে নিচ্ছে না ইনসুলিন, আবার বেড়ে গেলেও নিচ্ছে, এরকম অসংখ্য পেশেন্ট পাওয়া যায়। সুতরাং এই মেডিকেশন টেকিং বিহেভিয়ার এটা আমাকে হিস্ট্রিতে নিতে হবে। মেডিকেশন ইনটলারেন্স অর সাইড এফেক্ট, এই যে ওষুধ খাচ্ছেন ওষুধে ওনার কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। কমপ্লিমেন্টারি এন্ড অল্টারনেটিভ মেডিসিন, আমরা সচরাচর যে ওষুধগুলা দেই এর পরেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু খায়, কেউ হয়তো করলার রস খায়, কেউ খেজুরের পাতা খায়, এরকম অনেক কিছু নিয়ে আসে যে আমরা এই জিনিসগুলো করলে আমার ডায়াবেটিস কমে যায়। ভ্যাকসিনেশন হিস্ট্রি, এনি টাইপস অফ ক্রনিক ইলনেসে ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি দিলে ভালো, কারণ এদের অনেক ধরনের ইনফেকশন বা অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। যেমন ধরো আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন, এই জিনিসগুলো দিয়ে দিলে ভালো। উনি এই যে পেশেন্ট আমাদের কাছে আসছেন, এই পেশেন্ট কোনো ধরনের টেকনোলজি ইউজ করেন কিনা। এখন যেহেতু সবাই সবকিছু জানতে পারবেন, বিভিন্ন ধরনের হেলথ অ্যাপস আছে, অনলাইন এডুকেশনে উনি আছেন কিনা, গ্লুকোজ মনিটরিংটা করেন কিনা এবং সেই ডাটাগুলো উনি লিখে রাখেন কিনা, এই জিনিসগুলো রোগীর কাছ থেকে আমাদের জানতে হবে। ওনার সাইকোসোশিয়াল কন্ডিশন সম্বন্ধে আমাদের জানতে হবে, উনি কোনো ধরনের সোশ্যাল সাপোর্ট পাচ্ছেন কিনা। আমরা ইনসুলিন দিলাম, ইনসুলিন কিনতে পারতেছেন না, অথবা ডায়াবেটিসের জন্য উনি হ্যান্ডিক্যাপ হয়ে বসে আছেন, অথবা ওনার কোনো ধরনের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দেখা দিছে। ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন এন্ড সাপোর্ট, হিস্ট্রি অফ ডায়েটিশিয়ান, উনি কোনো ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেন কিনা, উনি কোনো ডায়াবেটিস ম্যানেজমেন্ট স্কিল এগুলা ফলো করতেছেন কিনা, অথবা ওনার এই স্কিলটা ডেভেলপ করছে কিনা। এনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রেগনেন্সি প্ল্যানিং। আমরা আগে বলছি ডায়াবেটিসের ক্লাসিফিকেশনে গেস্টেশনাল ডায়াবেটিস আমরা কনসিডার করব যখন একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়বে, একজন মহিলা মানুষের গর্ভাবস্থায় 2nd এবং 3rd ট্রাইমেস্টারে। এখন আমরা আবার এটাও বলছি ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকে আমরা ধরে নিতে পারি ওনার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস ছিল। তাহলে যদি কোনো মানুষের প্রি এক্সিস্টিং ডায়াবেটিস থাকে, গর্ভাবস্থার আগে উনি জানতে পারেন, ওনাকে অবশ্যই প্ল্যান প্রেগনেন্সি করতে হবে। এটা সারা জীবন মনে রাখতে হবে। অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, আমি এখানে ডিটেলস বলতে পারবো না, অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। বাচ্চার পা 2টা থাকবে না, এরকমও হইতে পারে, বাচ্চা মারা যেতে পারে, মায়ের কমপ্লিকেশন দেখা দিতে পারে। ফর ওমেন উইথ চাইল্ড বেয়ারিং ক্যাপাসিটি, রিভিউ কন্ট্রাসেপটিভ নিডস অ্যান্ড কনসেপশন প্ল্যানিং। এখন আসো ডায়াবেটিসের একটা পেশেন্টের আমরা এক্সামিনেশন করব। এক্সামিনেশন তো আমরা সবসময় বলছি স্টার্ট ফ্রম জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন। তো যেহেতু ডায়াবেটিসটা ইনভলভ করে শরীরের সব অর্গানই ইনভলভ করে, সুতরাং আমাদের এক্সামিনেশনটাও এরকম করতে হবে। দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস। ডায়াবেটিস ক্যান এফেক্ট এভরি সিস্টেম ইন দ্য বডি, শরীরের সবকিছু ইনভলভ হয়। ইন রুটিন ক্লিনিক্যাল প্র্যাকটিস, এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিস ইজ ফোকাসড অন, আমরা কিছু জিনিস ফোকাস করবো, এই জিনিসগুলোকে বেশি দেখবো। হ্যান্ড, তো হ্যান্ডে আমরা কি দেখবো, হ্যান্ডে পেশেন্টের ডায়াবেটিক চিরোআর্থ্রাইটিস হতে পারে, পেশেন্টের হেডটা ডিফর্ম হতে পারে, হ্যান্ড মাসুলগুলো ওয়াস্টিং হতে পারে, পাস অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। এক্সিলাতে আমরা একান্থোসিস নাইগ্রিকাস দেখবো, নেকে থাইরয়েড, ক্যারোটিড ব্রুই, পায়ের মধ্যে কোনো ধরনের আলসারেশন আছে কিনা, ইসকেমিক চেঞ্জ আছে কিনা, কালার চেঞ্জ হয়ে আছে কিনা, জয়েন্ট ডিফর্ম হয়ে আছে কিনা, অ্যাবডোমেনে হেপাটোমেগালি,
অনেক পেশেন্ট আছে যে অবেস উইথ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অথবা একটা সময় ন্যাশ পর্যন্ত হইতে পারে, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস হইতে পারে, ইভেন সিরোসিস পর্যন্ত হইতে পারে। ব্লাড প্রেশার বাড়ানো আছে কিনা, স্কিন, আই এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন ইনজেকশন সাইট, এই ইনসুলিন ইনজেকশন সাইটটা দেখাটাও খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা অবজারভেশনে আমরা দেখব পেশেন্টের ওয়েট লস ইন ইনসুলিন ডিফিসিয়েন্সি, অবেসিটি, তাহলে পেশেন্টের শুকনা মানুষ কিনা অথবা মোটা মানুষ কিনা, ওনার কোনো ধরনের ক্যান্ডিডিয়াসিস আছে কিনা, ওনার ডিহাইড্রেশনের এভিডেন্স আছে কিনা, এবং ডিহাইড্রেশন থাকলে ওনার হাইপারগ্লাইসিমিয়া, কিটোএসিডোসিস, এগুলো আমরা চিন্তা করতে পারি। ওনার এয়ার হাঙ্গার, কুসুমাল ব্রিদিং আছে কিনা, এবং আমরা এক্সামিনেশনে ওনার হাইট, ওয়েট, বিএমআই অবশ্যই আমরা দেখব। গ্রোথ, পিউবার্টাল ডেভেলপমেন্ট ইন চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্ট, ব্লাড প্রেশার দেখব, অর্থোস্টেটিক ব্লাড প্রেশার, এবং আমরা আগেই বলছি কমপ্লিকেশনের মধ্যে পশ্চার অটোনমিক ডিসফাংশন হয়, পশ্চারাল ড্রপ হইতে পারে, সুতরাং আমরা দাঁড় করাইও একবার ব্লাড প্রেশারটা দেখব। ফান্ডোস্কোপিক এক্সামিনেশন, চোখ এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি নিজ থেকে না পারি তাহলে আমরা আই স্পেশালিস্টের সাহায্য নিব। থাইরয়েড পালপেশন, ইউজুয়ালি থাইরয়েডও তো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টাইপ 1 ডায়াবেটিসে অনেক সময় থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, আবার থাইরোটক্সিকোসিসেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্কিন এক্সামিনেশনে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, ইনসুলিন ইনজেকশন অর ইনসারশন সাইট লাইপোডিস্ট্রোপি, যে জায়গা থেকে ইনসুলিন ইনজেকশন দিবে, আপার অ্যাবডোমেন হোক, আউটার সারফেস অফ দ্য আর্ম হোক, আর থাই হোক। কম্প্রিহেন্সিভ ফুড এক্সামিনেশন, অনেক সময় বলা হয় ডায়াবেটিসের পেশেন্টের এক্সামিনেশন যদি পা থেকে শুরু করো খারাপ হবে না, পায়ে অনেক ক্লু পাওয়া যায়। ভিজুয়াল ইন্সপেকশন, স্কিন ইন্টিগ্রিটি, ক্যালাস ফর্মেশন, ফুড ডিফর্মিটি, এবং পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের এভিডেন্স আছে কিনা, টেম্পারেচার, ভাইব্রেশন, পিনপিক সেন্সেশন, এই জিনিসগুলো আমরা পা এক্সামিনেশনে আমরা দেখবো। ধরো একজনের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হলো, তাহলে কি হবে, টেম্পারেচারটা পেশেন্টের কি হবে, ফল করতে পারে, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন। এখন আমরা যে ডায়াবেটিসের পেশেন্টের এক্সামিনেশন করব, কিছু স্কিন ম্যানিফেস্টেশন আমরা আগেই বলছি, আমি দুই একটা দেখানোর চেষ্টা করি। এটা হলো নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকরম, এটা হলো লাইপো হাইপারটোপি অফ দ্য আপার আর্ম, দেখো কত ফুলে আছে, এবং এই জায়গাটাতে যদি ইনসুলিন দেন, ইনসুলিনটা কাজ করার সম্ভাবনা কম থাকবে। এটা হলো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ইন ইনসুলিন রেজিস্ট্যান্স, এক্সিলাতে কালো হয়ে আছে। নিউরোপ্যাথিক ফুট আলসার, একটা পেশেন্টের ফুট আলসার হয়ে আছে। শার্কট নিউরোপ্যাথি, জয়েন্ট ডিফর্ম, জয়েন্টটা কিভাবে ডিফর্ম হয়ে আছে, ইউজুয়ালি এগুলো পেইনলেস জয়েন্ট ডিফর্মিটি হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মনোফিলামেন্টস, দ্য মনোফিলামেন্ট is applied gently until slightly deformed at 5 points on each foot. 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম পাঁচটা করে জায়গাতে আমরা এই মনোফিলামেন্টে আমরা দেখব। কেলাস শুড বি অ্যাভয়েডেড, কেলাস থাকলে এই জায়গাটাতে আমরা দেখব না। এজ সেন্সেশন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু শুনো। এজ সেন্সেশন ইজ রিডিউস if the patient feels fewer than 8 out of 10 touch। এই যে 10টা জায়গায় আমরা দেখলাম, উনি যদি 8টা কম টাচ বুঝেন, the risk of foot ulceration is increased 5 to 10 fold। তাহলে চিন্তা করে দেখো 5 to 10 fold ফুট আলসারেশন ডেভেলপ করতে পারে। তাহলে এই এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে পা এক্সামিনেশন বাদ দেওয়া যাবে না ডায়াবেটিসের পেশেন্টের, বেডসাইড ইউরিন টেস্ট বাদ দেওয়া যাবে না, বেডসাইড পুটিন টেস্ট বাদ দেওয়া যাবে না, এগুলো কিন্তু লং কেসে অবশ্যই করতে হবে। এখন আসো, আমরা প্রথম দিকে কিছু ইনভেস্টিগেশন বলছিলাম, এখন আমরা আর অন্যান্য কিছু ইনভেস্টিগেশন বলবো যেগুলো রিলেটেড উইথ দ্য ডায়াবেটিস। যেমন ধর হিমোগ্লোবিন এওয়ানসি, কোনো পেশেন্টের যদি 3 মাসের মধ্যে হিমোগ্লোবিন এওয়ানসি না করা থাকে, এবং উনি নন কেস হোক আর এইমাত্র আসছেন, টাইপ 2 ডায়াবেটিস হোক, টাইপ 1 ডায়াবেটিসে আবার সাথে সাথে হিমোগ্লোবিন এওয়ানসি করে কোনো ফল নাও পাওয়া যেতে পারে, খামা খরচ করায় তো লাভ নাই। টাইপ 2 ডায়াবেটিস হিমোগ্লোবিন এওয়ানসি প্রথমেই করতে হবে, এবং অ্যানুয়াল ভিজিটে যদি আসেন এবং ওনার যদি দেখা যায় 3 মাসের মধ্যে না করা থাকে, অবশ্যই এটা করবেন। এবং উনি যদি ইফ নট পারফর্ম অ্যাভেলেবল উইথিন ফার্স্ট ইয়ার, 1 বছরের মধ্যে যদি উনি কোলেস্ট্রল টেস্টটা না করে থাকেন, লিভার ফাংশন টেস্টটা যদি না করে থাকেন, ইউরিনারি এসিআরটা যদি না করে থাকেন, ক্রিয়েটিনিনটা যদি না করে থাকেন, ইজিএফআরটা যদি না করে থাকেন, অবশ্যই এটা করতে হবে। এবং থাইরয়েড ফাংশন টেস্ট ইন কেস অফ টাইপ 2 ডায়াবেটিস। এনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা গত কয়েক বছর ধরে, আমি তো বলতে পারি গত 4 থেকে 5 বছর মনে হয়, বা বেশি হইতে পারে, যে ভিটামিন B12 ইফ অন মেটফরমিন। ইউজুয়ালি আমরা চিন্তা করি যে ডায়াবেটিসের পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে
হ্যাঁ, পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসে। কিন্তু পেশেন্টের পেশেন্ট অন মেটফরমিন, পেশেন্ট যদি মেটফরমিনের মধ্যে থাকেন, মেটফরমিন খাওয়া অবস্থায় কিন্তু ওনার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। সেজন্য কোনো কোনো সময় ক্ষেত্র বিশেষে ভিটামিন বি12 অ্যাসেসটা করা লাগতে পারে ইফ ইন্ডিকেটেড। সিরাম পটাশিয়াম লেভেল ইন পেশেন্ট অন এইচ ইনহিবিটর, এআরবি, সিরাম পটাশিয়াম লেভেল ইফ পেশেন্ট অন এইচ ইনহিবিটর, এআরবি অর ডায়াবেটিক্স। তাহলে পটাশিয়াম লেভেল আগে তো আমরা করছিলাম একুট কেসে, এবং এমনিতেই করা লাগতে পারে যদি পেশেন্ট এইচ ইনহিবিটর, এআরবি খান অথবা ডায়াবেটিক্স এর মধ্যে থাকেন, ইসিজি। এগুলো কিন্তু আমাদের অ্যানুয়াল ভিজিটের মধ্যে। এখন আসো যে পেশেন্টের এই যে এডুকেশন গুলো আমরা বললাম, তাহলে এর মধ্যে কি কি থাকবে? রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ম্যান্ডেটরি, হেলদি ডায়েট ম্যান্ডেটরি, রিডিউসিং অ্যালকোহল কনজাম্পশন, এনকারেজ টু স্টপ স্মোকিং। এখন এই যে আমরা খাবারগুলা বলা হয় যে মোটামুটি যদি আমরা পুরো দিনের খাবারটাকে 100% ধরে নেই, কার্বোহাইড্রেট 50%, আগে কিন্তু বলা হয়তো 50 to 60%, মোটামুটি 50% অথবা একটু বেশি হইতে পারে। প্রোটিন 10 to 15%, ফ্যাট লেস দেন 35%, এবং এই সে ফ্যাটটা কিন্তু আনস্যাচুরেটেড, এবং সল্টটা নো মোর দেন 6 গ্রাম, তাহলে লবণও বেশি খাওয়া যাবে না। এখন ওয়েট ম্যানেজমেন্ট, রিডাকশন ইন এনার্জি ইনটেক, এনার্জি ইনটেকটা যদি আমরা কমায় দেই, এবং ইনক্রিজিং এনার্জি এক্সপেন্ডিচারটা যদি বাড়ায় দেই থ্রো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইফস্টাইল ইন্টারভেনশন অন ফার্মাকোথেরাপি। এবং এই ওয়েট ম্যানেজমেন্টের অনেক কিছু আছে, যদি আমরা এক্সারসাইজ করলাম, খাওয়া দাওয়া কমাইলাম, অনেক ধরনের কি করলাম, তারপরে যদি কাজে না দেয় তখন আমরা ওষুধের মধ্যে যাইতে পারি। এবং সেই এক্সারসাইজ হইতে পারে ওয়াকিং, গার্ডেনিং, সুইমিং, সাইক্লিং। এখন ওয়ার্ল্ড হেলথ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা রিকমেন্ড করতেছে যে কারো বয়স যদি 18-এর উপর হয়, 150 মিনিটস পার উইকস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, তাহলে 150 মিনিট সপ্তাহে উনি এক্সারসাইজ করবেন। এবং এটা ভালো হয় যদি প্রতিদিন 30 মিনিট করে করেন, সপ্তাহে 5 দিন, এবং একদিন গ্যাপ দিতে পারবেন, টানা 2 দিন গ্যাপ দিবেন না। যেমন ধর শনিবারে করলেন, শনি রবি সোম মঙ্গল বুধ করলেন, উনি বৃহস্পতিবারে বাদ দিলেন, শুক্রবারে আবার করলেন। চাইলে উনি রবিবারে বাদ দিতে পারেন। কথা হলো যে টানা 2 দিন গ্যাপ দেওয়া যাবে না। Another important point, এটা খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট এভিডেন্স অলসো ইন্ডিকেট এক্সটেন্ডেড সেডেন্টারি টাইম। সেডেন্টারি টাইমটা 1.5 ঘন্টার বেশি করা যাবে না। এই যে আমরা বসে থাকি, গল্প করি, হ্যাঁ, বা আমরা ক্লাসে বসে থাকলাম, টি রুমে বসে থাকলাম, টেলিভিশন দেখলাম, লম্বা সময় 1.5 ঘন্টার বেশি, মোর দেন 90 মিনিট, এটা অ্যাভয়েড করতেই হবে, অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এখন ওষুধগুলা, ডায়াবেটিসের যে ওষুধগুলো আমরা প্রায় বাইবাতে ধরি, তোমাদের রিটেনে প্র্যাকটিক্যালে সব জায়গাতে কাজে লাগে, এগুলো ডিটেলস তোমাদের পড়তে হবে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ড্রাগ ইন্টারাকশন। আমি গ্রুপগুলোর নাম বলি: বাইগুয়ানাইট, মেটফরমিন, সালফোনাইলুরিয়া, গ্লিকাজাইড, লিমিপেরাইড, লিপিজিড। এবং ইনক্রিডিন বেস থেরাপি আছে, ডিপিপি4 ইনহিবিটর, জিএলপি1 রিসিপ্টর এগোনিস্ট। হ্যাঁ, এগুলা ওরাল, এবং জিএলপি1 রিসিপ্টর এগোনিস্ট হলো ইনজেক্টেবল ফর্ম, এক্সিডেন্টাইড, লিরাগ্লেটাইড। আর ডিপিপি4 ইনহিবিটর সিটাগ্লিপটিন, ব্লিন্ডাগিপটিন, লিনাগিপটিন। নিউয়ার মেডিকেশন, এই ওষুধটা কয়েক বছর ধরে আসছে, খুবই ভালো ওষুধ, সোডিয়াম এন্ড গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, দাপাভিগ্লিফ্লোজিন, এম্পাগিফ্লোজিন। Another few drugs, alpha glucosidase inhibitor, acarbose, miglitol, thiazolidine dione, এগুলো জানতে হবে। যেমন ধরো এখন এই ড্রাগগুলো ইউজই হয় না, thiazolidine dione এখন আর ইউজ হয় না বললেই চলে, অনেক সাইড এফেক্ট। ইনসুলিন ওয়াজ ডিসকভার্ড 1921। ইনসুলিনের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। এটা কেন এটা করা হয়েছে? এই সময়ের উপর বেস করে এই যে ইনসুলিন কাজ করবে। একজনের লং অ্যাক্টিং ইনসুলিন, তাকে 2 বেলা না দিলেও হবে। হ্যাঁ, একজনের শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তাকে 1 বেলা দিলে তো হবে না। আমরা অনেক রোগী পাই ইনসুলিন 3 বেলার জায়গায় 1 বেলা নিচ্ছে। তাহলে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, ইনসুলিন লিসপ্রো, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, সলিবল ইনসুলিন অথবা রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নিউট্রাল গ্লুটামেন হেজমেন, লং অ্যাক্টিং ইনসুলিন। The recommended approach for the management of type 2 diabetes, তাহলে healthy eating, weight control, increased physical activity, diabetes education। ওষুধ যে আমরা শুরু করব, পেশেন্টের যদি অ্যাকুট কন্ডিশন না থাকে, এখন দেখা গেল পেশেন্টের ডায়াবেটিক কিটোসিস নাই, হাইপারওসমোলার স্টেট, হাইপারগ্লাইসেমিয়া স্টেট নাই, এবং পেশেন্টের অনেক বড় বেশি ব্লাড গ্লুকোজ লেভেলও না, 300-র উপর না, হিমোগ্লোবিন A1C-টাও 10-এর উপর না, সেসব ক্ষেত্রে আমাদের ইনসুলিন লাগবে না। সেসব ক্ষেত্রে আমরা মনোথেরাপি, ইফ হিমোগ্লোবিন A1C টার্গেট, মনোথেরাপি দিব। সেটা মেটফরমিন হইতে পারে, সেটা অন্যান্য যে গ্রুপগুলো বলছি তা হইতে পারে। কিন্তু আমরা কখন ডুয়াল থেরাপিতে যাব? ইফ হেমোগ্লোবিন A1C টার্গেট নট অ্যাচিভ আফটার 3 months অফ মনোথেরাপি,
প্রসিড টু 2 ড্রাগস। তাহলে একটা ওষুধ দিয়ে শুরু করব, 3 মাসে যদি হিমোগ্লোবিন A1C এর কোনো ইমপ্রুভমেন্ট না আসে আমরা দুইটাতে যাব, কিন্তু অ্যাকুট কেসে না। কিন্তু dual therapy, if hemoglobin A1C target not achieved after 3 months of dual therapy, proceed to 3 drug। দুইটা ওষুধ যদি কাজ না করে তখন আমরা তিনটাতে যাব, সেটা আমরা 3 মাস অপেক্ষা করব। ট্রিপল থেরাপি, if hemoglobin A1C target not achieved after 3 months of triple therapy, patient on oral combination। আমরা তিনটা oral medication দিতে পারি, তাতেও কাজ না করলে আমরা ইনজেক্টেবল ফর্ম দিতে পারি, সেটা হতে পারে গ্লুকাগন লাইক পেপটাইড 1 রিসেপ্টর অ্যাগোনিস্ট অথবা ইনসুলিন, আবার ইনসুলিন কম্বিনেশন ফর্ম দিতে পারি। Another important complications, acute medical emergency hypoglycemia। এই হাইপোগ্লাইসিমিয়া কখন আমরা চিন্তা করব? ইফ ইট ইজ লেস দেন 3.9, এখানে 70 হবে, 70 মিলিগ্রাম পার ডিএল। হাইপোগ্লাইসিমিয়ার কিছু ফিচার থাকবে, এগুলো কিন্তু আমরা রোগীদের কাউন্সিলিং করে বলে দিব যে আপনার যদি সোয়েটিং হয়, টিমব্লিং হয়, পাউন্ডিং হার্ট হয়, অ্যাংজাইটি হয়, আপনি ব্লাড গ্লুকোজ লেভেল অবশ্যই মনিটরিং করবেন। এবং ওনার নিউরোগ্লাইকোপেনিক ফিচার নিয়েও আসতে পারেন। সেটা কি হইতে পারে? ডেলিরিয়াম, ড্রাউজিনেস, স্পিচ ডিফিকাল্টি, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট এবং নন স্পেসিফিক নৌশিয়া, টায়ার্ডনেস, হেডেক আমরা অনেক রোগেই পাই। জিআইটি ম্যানিফেস্টেশনটা কিন্তু অনেক কমন, হাইপো এবং হাইপারগ্লাইসিমিয়া দুইটাতে হইতে পারে। এখন আমরা হাইপোগ্লাইসিমিয়ার চিকিৎসাতে দুইভাবে করব। পেশেন্ট যদি ওয়েল অ্যালার্ট থাকে তাহলে উনি ঘরে চিকিৎসা করতে পারবেন, এবং পেশেন্ট যদি কনসাসনেস ডিটোরিয়েট করে তাহলে ওনাকে হসপিটাল ভর্তি হইতে পারে অথবা বাড়িতেও দিতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করবে, 4 ইজ দ্য ফ্লোর, মানে 4 এর নিচে নামলেই আমাদেরকে ওয়েল অ্যালার্ট হইতে হবে। ইন দ্য ইউকে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট অল গ্লুকোজ লেভেল লেস দেন 4 আর ট্রিটেড, এনকারেজ টু ট্রিট ইমিডিয়েটলি। তাহলে আমরা কি করতে পারি? ওরাল ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিতে পারি। তবে এখানে মনে রাখতে হবে রিপিট ক্যাপিটালি ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট, ব্লাড গ্লুকোজটা বারবার দেখতে হবে 1 to 15 মিনিট লেটার। যদি কম থাকে তখনও কম থাকে, আবার ওষুধ দিতে হবে। তারপরেও যদি মনিটরিং করলা, এরকম 3 সাইকেল করলা, দেখা গেল না কম আছে, তখন গ্লুকাগন ইনজেকশন দিতে হবে। এবং তাতেও যদি না কন্ট্রোল হয়, পেশেন্টকে আইভি ফর্ম দিতে হবে। সিভিয়ার ফর্ম, তখন এক্সটার্নাল হেল্প লাগবে, পেশেন্ট নিজে নিজে ম্যানেজ করতে পারবে না। দিস মিন ইন্ডিভিজুয়াল আর ইদার আনকনশিয়াস অর আনএবল টু ট্রিট হাইপোগ্লাইসিমিয়া দেমসেলফ। সেই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই পারেন্টারাল দিতে হবে, এবং সেই পারেন্টারালটা 75 to 100 ml 20% ডেক্সট্রোজ ওভার 15 মিনিট, 15 মিনিটের ভিতর 100 ml 20% গ্লুকোজ। যদি তাও না পাওয়া যায়, 10% গ্লুকোজ তো নিশ্চয়ই পাওয়া যায়, সেটা 200 ml, তার মানে এটা ডাবল করে দাও, অথবা গ্লুকাগন। আর যদি পেশেন্ট কনসাস হন এবং এবল টু সোলো হন, তাহলে ওরাল রিফাইন্ড গ্লুকোজ দিতে পারি, গ্লুকোজ জেল দিতে পারি, হানি দিতে পারি, এবং রিপিটেড ব্লাড গ্লুকোজ লেভেল মনিটরিং করতে পারি। অ্যানাদার ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এটা আমি এখানে লিখি নাই কিন্তু আমি একটু বলি। হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, এখানে 3টা পয়েন্ট থাকবে। একটা হলো হাইপারগ্লাইসেমিয়া থাকবে, মোর মার্ক হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজ লেভেল 30 মিলিমোলের উপর চলে যেতে পারে, নাম্বার 1 পয়েন্ট। অসমোলারিটি অনেক বেড়ে যাইতে পারে, 360 380 পর্যন্ত চলে যেতে পারে। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, কিটোন লেভেল ইউজুয়ালি থাকবে না, কিটোন লেভেল বাড়বে না, কিটোনেমিয়া ইউজুয়ালি থাকবে না, অ্যাসিডোসিস থাকবে না। তাহলে এই থাকবে না দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এর কাছ থেকে। তাহলে কিটোঅ্যাসিডোসিসে কি বলছিলাম? গ্লুকোজ লেভেল মোটামুটি মানের বাড়ানো থাকতে পারে, আবার খুব বেশি থাকতে পারে, কিন্তু পেশেন্টের কিটোন লেভেলটা অবশ্যই বাড়ানো থাকবে, কিটোনিউরিয়া থাকতে পারে, এবং অ্যাসিডোসিসটা ম্যান্ডেটরি, এটা কিটোঅ্যাসিডোসিসে, এবং কিটোঅ্যাসিডোসিসের আমরা চিকিৎসাও বলছি। আর হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটে আমরা বললাম যে ওনার অসমোলারিটি বেড়ে যাবে, পেশেন্টের কনসাস লেভেল ডিটেক্ট করতে পারে, চিকিৎসা পদ্ধতি প্রায় সেম, কিন্তু এখানে ইনসুলিন রিকোয়ারমেন্ট একটু কম লাগবে, এবং ওনাকে 0.9% সোডিয়াম ক্লোরাইড না দিয়ে আমরা হাফ স্ট্রেংথ দিতে পারি। এটা হলো ডিফারেন্স। আর সবগুলাই ঠিক আছে। ডায়াবেটিস খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, এবং ডায়াবেটিস লং কেস, শর্ট কেস, রিটেন, অসপি, এবং পৃথিবীতে এত মানুষ মারা যাচ্ছে যেহেতু ডায়াবেটিসটা খুব ডিটেলস না জানাটা মোটামুটি একটা অপরাধের পর্যায়ে পড়ে যাবে। থ্যাংকস টু অল।